আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এরবারে ভয়েসের 3 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। ভয়েস স্পেশাল ক্লাস পার্ট 3। তো এখানে আমরা এই পার্ট 2তে সম্পূর্ণ ভয়েসটি দেওয়ার সুযোগ হয়নি, কারণ বেশি মিনিট হয়ে যাচ্ছিল। আমি চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে সব ভিডিওগুলো ছোটো ছোটো করতে, সেই জন্য আমি ভয়েসটাকে 3টি পার্টে বিভক্ত করলাম। এখন আমি শেষ পার্টে চলে আসলাম। এখন আমরা চলে যাব ভয়েসের বাকি অংশগুলোতে যে আমরা ছিলাম। আমরা সেখানে বলেছিলাম যে 4টা মৌলিক রুলস শিখেছিলাম এবং তোমার টেন্স অনুসারে পরিবর্তনগুলো শিখেছিলাম। এর পরের যে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো এখন আমি তোমাদেরকে আলোচনা করছি। এইখানে তারপরে আমরা রুলসগুলো দেখবো, যেগুলো আমরা বলতে পারি যে রুল 1। রুল 1 আমরা যেটা দেখবো সেটা হলো, যদি একটি ভয়েসটিতে যদি ডাবল অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসটা যদি ডাবল অবজেক্ট থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব। তাহলে আমরা দেখে নিই, একটা উদাহরণ দেখে নিই যে ডাবল অবজেক্ট একটা, যেমন হি টিচেস আস ইংলিশ। আমরা এটা যদি দেখি তাহলে এখানে দেখবো যে হি টিচেস আস ইংলিশ, কাকে শিখান? আমাদেরকে। কি শিখান? ইংলিশ। তাহলে কাকে দিয়ে আসতেছে? আস, আর কি দিয়ে আসতেছে? ইংলিশ। এখানে আমরা অবজেক্ট, এটা 1, অবজেক্ট 2। এখন এরকম ডাবল অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা সবসময় কী করতে পারবো? যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমরা যে কোনো একটা সাবজেক্টকে যদি আমরা যে কোনো অবজেক্টকে যদি আমরা একটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের কি দাঁড়াবে? আমরা ইংলিশ আনতে পারি অথবা আর্টস আনতে পারি, যে কোনো একটা আমরা নিয়ে আসতে পারি। ইংলিশ ইজ টট ইংলিশ ইজ টট আস বাই হিম। এই যে আমরা দেখছিলাম যে আগের যে 4টা রুলস, যে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, আবার একটা মূল ভাবটা পাস্ট পার্টিসিপল, সব ঠিক আছে। শুধু এখানে আমরা দেখলাম যে টেন্সের কারণে যে আমরা যেটা শিখছি, যে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য ইজ হয়েছে। আর এইখানে আমাদের ডাবল অবজেক্টের কারণে যে কোনো একটা অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসলাম। আমরা এভাবেও করতে পারি, সেটা এভাবেও কিন্তু হবে। যেমন দেখো, আজটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে উই হবে, উই আর টট, হ্যাঁ, ইংলিশ বাই হিম, এইভাবেও হবে। তাহলে যে কোনো একটাকে সাবজেক্ট হিসাবে আনলে আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের ডাবল অবজেক্ট যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে অবজেক্ট করার সময় আমরা কি করব? সেটাকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে করব। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা 2 নম্বর রুলসে যেটাতে যাব। 2 নম্বর রুলসে আমরা গিয়ে দেখবো যে সাধারণত মোডাল ভার্ব যেগুলো থাকে, যেমন মনে করো যে ক্যান, মে, কুড, মাইট, মাস্ট ইত্যাদি কিছু শেল বা ওগুলো আমরা একটা ফিউচারে শিখেছি। এগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে, এই ভার্বগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে আমরা সেগুলোকে কিভাবে প্যাসিভ করব। তাহলে সেখানে শুধু আমাদের একটা বি যুক্ত হবে, মনে রাখতে হবে। এগুলো থাকলে একটা বি যুক্ত হবে। যেমন আমরা কি করে, আই ক্যান রিড দ্য বুক। আচ্ছা, আই ক্যান রিড দ্য বুক দিলাম। এখন এটাকে আমরা প্যাসিভ যদি করি, তাহলে আমরা করবো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দ্য বুক ক্যান, এখানে একটা শুধু হলে বি বসবে, এখানে একটা কি বসবে? বি। তারপরে রিডে পাস্ট পার্টিসিপল রিডই হয়, তারপরে আমরা লিখবো বাই মি। তাহলে এই যে বিষয়গুলো, এই যে এখানে আমরা দেখলাম যে এইগুলো থাকলে আমরা শুধু একটা বি দিব, আর বাকি আগের রুলসগুলো সব কিছু ঠিক থাকবে। সাবজেক্টে অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট, মূলবার পাস্ট পার্টিসিপল, একটা বাই, এগুলো সব ঠিক থাকবে। আমরা 2 নম্বর রুলসটা দেখলাম। আবার 3 নম্বরে যদি আমরা দেখতে যাই, 3 নম্বর রুলসটা আমাদের কি এসে যাচ্ছে? 3 নম্বর রুলসটা হচ্ছে আমাদের এখানে সেলফযুক্ত কোনো প্রোনাউন, সেলফযুক্ত কোনো প্রোনাউন যদি একটি ভয়েসে থাকে, সেলফযুক্ত কোনো প্রোনাউন যদি
অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা এটা কীভাবে প্রেসিভ করবো, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এইটাও একটা বিষয়। আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো I killed myself। যদি আমি এটা লিখি তাহলে সেলফ যুক্ত একটা প্রোনাউন এখানে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সেলফ যুক্ত কোনো প্রোনাউন যদি থেকে থাকে সেটা আমরা কি করব, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন ঘটাবো না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, শুধু ভার্বের পরিবর্তন ঘটবে, শুধু ভার্বের পরিবর্তন ঘটবে। এই যে এই জিনিসটা এইখানে এখন দেখো তো এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস করার সময় তাহলে সাইজের ভার্ব কি আসে, ওয়াজ আসে। যদি ওয়াজ দিলাম তাহলে মূল ভাবটা কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল করে দিতে হবে, কিল্ড বাই মাইসেলফ। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে জায়গায় আছে ওই জায়গায় আছে, আইটা যে জায়গায় থাকার কথা সেই জায়গাতেই আছে। এইভাবে আমরা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস, এই রুলসটা ভালো করে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এরপরে আমরা 4 নাম্বার রুলসে চলে যাব। 4 নাম্বার রুলসে যে বিষয়টা আমরা থিঙ্ক করবো সেটা হলো চার নাম্বার রুলসে আমরা দেখি যে যদি কোনো সেন্টেন্স শুধু মূল ভাব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু, মেইন ভার্ব দিয়ে শুরু মেইন ভার্ব দিয়ে শুরু এমন কোনো একটি ভয়েসকে প্যাসিভ করার সময় কি করব আমরা, তখন আমরা দেখব যে এখানে সেখানে আমাদের একটা লেট আসবে। আমরা দেখে নেই কি কি পরিবর্তন হচ্ছে। আমরা একটা অ্যাক্টিভ ভয়েস দিয়ে উদাহরণ দেই যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এটা ডু দ্য ওয়ার্ক আমরা দেখলাম, তাহলে ডু দ্য ওয়ার্ক এইখানে দেখো মূল ভাব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে একটা প্যাসিভ করার সময় আমরা একটা লেট আনবো, লেট, তারপর এই যে অবজেক্টটা আছে সেটা লিখবো লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, হ্যাঁ, তারপর একটা বি আসবে, এই মূল ভাবটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, লেট 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 দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এরকম ভাবে যদি আসে আমরা সবসময় একটা বি বসাবো আর এই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করবো আর লেট বসিয়ে এই অবজেক্টটাকে সাবজেক্ট করবো। এই হলো বিষয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি যে অনেক সময় পেয়ে আবার শুধু এখানে আরেকটা উদাহরণ আমরা দেই, আরেকটা উদাহরণ দিলে ভালো হবে যে ওপেন দ্য ডোর। আমি যদি লিখি যে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, তাহলে আমরা প্যাসিভ করার সময় কি করবো, দ্য লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। এই যে বিষয়গুলো দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, এই রুলসগুলো খুবই পরীক্ষা আসে, আমাদের খুব মনোযোগ দিয়ে এগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে আমরা দেখি যে কখনো কখনো আমরা যখন ডু নট দিয়ে শুরু হবে কোনো একটা বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এটা বলা হচ্ছে, এটা আমরা 4 নম্বরে 5 নম্বরে আসলাম যে ডু নট দিয়ে শুরু, ডু নট দিয়ে শুরু, ডু নট দিয়ে শুরু হলে কোনো বাক্য যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটাকে কীভাবে প্যাসিভ করব সেটা আমরা এখন দেখব। এটাও খুব ইম্পর্টেন্ট। ডু নট দিয়ে যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা দেখি ডু নট, হ্যাঁ, ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর, আচ্ছা, দরজাটি খুলো না। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে আমার বিষয়টা দেখবো যে লেট বসাবো, একটা নট বসাবো, লেট নট দ্য ডোর বি ওপেন্ড। কোনো নাই, ওই আগের 4 নম্বর রুলসের মতোই, শুধু যাচ্ছে এখানে একটা নট বসবে, যেহেতু এখানে নট আছে এখানে একটা শুধু খালি নট বসবে। তাহলে লেট নট দ্য ডোর বি ওপেন্ড, এটা হলো ডু নট দিয়ে যদি আমাদের শুরু হয়। তারপরে আমরা দেখব আবার কখনো কখনো লেট দিয়েই শুরু হতে পারে। যেমন 6 নম্বর রুলসে আমরা দেখি লেট দিয়ে শুরু, লেট দিয়ে শুরু হলে কোনো সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা এটাকে কীভাবে প্যাসিভ করবো। তাহলে দেখো একটা আমরা উদাহরণ দেখে থাকি যে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, এইটা দিতে তাকে কাজটি করতে দাও, এর অর্থ হলো তাকে কাজটি করতে দাও। আচ্ছা, এখন প্যাসিভ যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াবে যে লেটই থাকবে, তারপর দা ওয়ার্কটা সামনে চলে আসবে, দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক, তারপরে বি আসবে একটা বি, তারপরে মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে বাই হিম।
তাহলে এইটা শুধু এখানে বাই হিম হিসেবে আসবে, আর বাকিটা আগের মতোই, আগের যে 4-5 আমরা করেছি এটা 7 নম্বর রুলসে আসলো। তাহলে যেটা করেছি আমরা সেভাবে চলে আসবে। লেট দিয়ে শুরু হলে আমরা এইভাবে করবো, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে লেটই বসবে, আর এই যে দা ওয়ার্ক অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, আর একটা বি আসবে, বি এসে মূল ভাবটা কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হবে। আর বাই এই যে এখানে যে যেটা আছে সেটা আমরা এখানে বাই দিয়ে বসাবো। তাহলে এই হলো আমাদের এই জিনিসটা, এই তিনটা রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। তো এইগুলো আমরা এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপরে যে বিষয়টাতে আমরা যাব, খুব গুরুত্বপূর্ণ একটা রুলসে আমরা আবার চলে যাব। 8 নম্বর রুলসে আমরা যে বিষয়গুলোতে যাব সেটা হলো হু দ্বারা শুরু হলে, হু দ্বারা শুরু হলে আমরা অ্যাক্টিভ ভয়েস যদি হু দ্বারা শুরু হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা আমরা জানবো। এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। হু দ্বারা শুরু হলে আমরা জানি যে হু দ্বারা শুরু হলে কি হবে, প্রথমে আমরা বাই হুম বসে, আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করি। হু আর কলিং ইউ, হু আর কলিং ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হু আর কলিং ইউ, তাহলে এটাকে প্যাসিভ করার সময় আমরা দেখবো হু দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা লিখবো বাই হুম, বাই হুম, বাই হুম। তাহলে এইটা যদি পছন্দ হোক তাহলে এখানে অবজেক্ট আমরা সাবজেক্ট করবো ইউ, আর যেহেতু এটা হচ্ছে আমাদের ইউ তাহলে এখানে একটা আর আসবে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি বিং বসে, এই যে বিং বসলো। আর প্যাসিভ করার ক্ষেত্রে আমরা সবসময় জানি যে কি হয়, মূল ভাবটা কি হয়, সবসময় পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল বসাইলাম। হ্যাঁ, বাই হুম আর ইউ বিং কল্ড, বাই হুম আর ইউ বিং কল্ড। এই যে এই বিষয়টা আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমি আবার একটু দেখে নেই, হি এর জন্য বাই হুম, আর যেহেতু এইটা অবজেক্ট আমরা সাবজেক্ট করে ফেললাম, যেহেতু পছন্দ চিহ্ন এই যে সাইড সামনে আসছে, আর বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং হবে, আর মূল ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে। এই যে বিষয়টা, হু থাকলে বাই হুম হয়, বাকিটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো যে আমরা গত পার্ট 2 এর যে আমরা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, সেই রুলসেই কিন্তু জাস্ট এখানে গেলে হু আছে, হু এর পরিবর্তে আমরা বাই হুম বসিয়েছি। এখন আমরা দেখব যে এখানে এটা গেল, তারপরে আর এখানে যদি হুম থাকতো তাহলে খালি হু বসবে, হুম থাকলে হু বসে, আর হু থাকলে বাই হুম বসে। আমরা এবারে চলে যাব 9 নাম্বার রুলসে। 9 নাম্বার রুলসে আমরা চলে যাব। 9 নাম্বার রুলসটা আমরা সবসময় দেখে থাকি চাকরি বাকরির ক্ষেত্রে থেকে সবখানে, যেমন কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, অ্যাক্টিভ ভেস। কোয়াসি প্যাসিভ বলতে যেটা বোঝাচ্ছে অর্ধেক প্যাসিভ, আমাদের অ্যাক্টিভটাকে অর্ধেক প্যাসিভ করা থাকবে আর অর্ধেকটা আমরা করব। তাহলে কোয়াসি প্যাসিভ আমরা কিভাবে করব, কিভাবে বুঝবো, যখন দেখবো যে একটা সাবজেক্ট একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, সেখানে সাবজেক্টে কাজ করার কোনো ক্ষমতা নেই, তখন আমরা সেটাকে বলবো কি কোয়াসি প্যাসিভ। আমরা একটা উদাহরণ দেই, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে হানি টেস্ট সুইট, আচ্ছা হানি মধু, মধুটা তো নিজে স্বাদ গ্রহণ করতে পারে না, অর্থাৎ মধুটার কোনো কাজ করার ক্ষমতা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের প্যাসিভ হিসাবেই আছে। কিন্তু ভার্বটা দেখো, ভার্বটা কিন্তু তোমাদের এখানে ভার্বের V1 আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে এখানে, আর অ্যাক্টিভ ফর্মে দেখা যাচ্ছে। কারণ আমরা জানি যে ভয়েস করার ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে মূল ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল থাকে, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল নেই। আবার পাস্ট পার্টিসিপল থাকলেও যদিও থাকতো তার সামনে ফেলে সাহায্যের ভাব থাকবে, ওটাও নেই। এখন দেখা যাচ্ছে যে এইটা আমাদের এইটা আমাদের অ্যাক্টিভে আছে, আর এইটুকু আমাদের প্যাসিভে আছে, যেহেতু এটা নিজে কাজ করার ক্ষমতা নেই। এইটা এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে কোয়াসিভ প্যাসিভ। এইগুলো আমরা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে এবং পরীক্ষার জেনারেল একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং ভাইভা বোর্ডেও এগুলো ধরা হয়। তো এটা আমাদের খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে করতে হবে। এখন আমরা এটাকে দুইভাবে প্যাসিভ করতে পারবো। একটা হলো যে ডাইরেক্ট আমরা এখানে সাবজেক্টে রাখলাম হানি, যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাইড ওয়ার্ডটা ইজ আসবে, ইজ টেস্টেড সুইট, এইভাবে আমরা করে দিতে পারি। আরেকটা আছে যে হানি যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ইজ আসবে, ইজ সুইট when it is tested। তো এখানে একটু ব্যাখ্যা দেওয়া ভালো যে দেখো
যে হানিটা আমরা এখানে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের জন্য ইজ হলো, পাস্ট ইনডিফিনিটেন্স হলো ওয়াজ হইতো, পাস্ট যদি হইতো এখানে ওয়াজ হইতো, টেন্স অনুসারে ভার্বটা এখানে হবে। তারপরে এখানে যেটা ছিল এখানে হয়ে গেল। আর এই যে হোয়েন ইট ইজ, হোয়েন ইট সব যে কোনো টেন্সের ক্ষেত্রে হোয়েন ইটটা থাকবে, আর টেন্স অনুসারে এখানে সাহায্য হেল্পিং ভার্বটা আসবে। এইখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের জন্য ইজ, এখানে পাস্ট ইনডিফিনিট হলে হয়তো ওয়াজ, এইভাবে আমাদের সাহায্যের ভার্বটা আসবে। আবার সাবজেক্ট অনুসারে এখন এখানে টেস্টেড মূল ভাবটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এইখানেও মূল ভাব পাস্ট পার্টিসিপল হয়ে গেল, এখানেও মূল ভাব পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে এই যে হানি টেস্টেড সুইট, এটা আমরা দুই ভাবে করতে পারি। হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ সুইট, হোয়াই ইট ইজ টেস্টেড। এখন তোমরা বলতে পারো যে আমার উপরটাই আমাকে সহজ মনে হচ্ছে, আমি সেটাই শিখবো, নিচেরটা শিখবো না। আসলে তোমাকে দুইটাই শিখতে হবে, কারণ কখনো কখনো পেসিভ দেওয়া থাকে একটু করতে বলা হয়, তখন যদি এইটা দেওয়া থাকে তখন তুমি আমি তো এইটা আর এইটা জানি, কিন্তু এইটুকু তো আমি কোনোদিন দেখিনি, তখন তুমি ধরা খেয়ে যাবে। এই জন্য তোমাকে এইটাও জানতে হবে, এটাও জানতে হবে, যেন তোমার মানে যেভাবে কোশ্চেনটা করাও সেভাবে যেন পারো। আরেকটা উদাহরণ আমরা এখান থেকে দিয়ে দিই, যে আরেকটা উদাহরণ দেই, এগুলো অনেকগুলো আছে। যেমন আমরা এখানে দেখতে পারি যে আরেকটা উদাহরণ দিয়ে, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ কি একটি, তাহলে চাল তো কিন্তু নিজে নিজে বিক্রি হতে পারে না, তার মানে এটা নিজস্ব কোনো যোগ্যতা নেই কাজ করার, এটা প্যাসিভ আছে। আর এই সেলসটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি আছে, অ্যাক্টিভ আছে। তাহলে এটাকে আমরা প্যাসিভ করবো দুই ভাবে, আগের মতোই। যেটা আমরা এটা করতে হবে রাইস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ সোল্ড, সেলসের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, হ্যাঁ চিপ। তারপরে এখানে আমরা দেখতে পারি আরেকটা অন্যভাবে আমরা করতে পারি, যে আরেকটা রয়েছে রাইস ইজ চিপ, এই যে হোয়েন ইট, হ্যাঁ, তারপর ইজ সোল্ড, মানে রাইস সস্তা যখন এটা কি করা হয়, বিক্রি করা হয়। তাহলে এটা আমরা দেখলাম। এইবার আমরা চলে যাব রুল নাম্বার 10-এ। রুল নাম্বার 10-এ আমরা দেখব যে রুল নাম্বার 10-এ দেখব আমরা কখনো কখনো দেখা যায় যে আমরা কি দেখি যে তোমার হলো যে বাই বসে না, কিছু কিছু ভার্বের পরে পাস্ট পার্টিসিপল করার পরে সেখানে বাই বসে না, অন্য কিছু বসে, টু, ইন, অ্যাট ইত্যাদি ইত্যাদি বসে, উইথ এগুলো বসে। তখন আমরা কি করব, কিভাবে বুঝবো, এগুলো কিছু নির্দিষ্ট ফর্ম আছে। যেমন কখনো কখনো বাই না বসিয়ে কখনো কখনো বাই না বসিয়ে টু, অ্যাট, ইন, উইথ ইত্যাদি প্রিপজিশন বসে বাইয়ের জায়গায়। তখন দেখো একটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন আই নো হিম, আমি তাকে জানি। তাই প্যাসিভ করবো আমরা এইভাবে, যে হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি, ইজ, যেহেতু এটা প্রেজেন্ট ইজ, মূলভাবে পাস্ট পার্টিসিপল নোন টু মি, তাহলে নো থাকলে টু হয়। এইরকম আমাদের কিছু কিছু ভার্ব আছে, সেগুলো আমি দেখবো, অ্যাস্টোনিশড, স্যাটিসফাইড, সিজড, হ্যাঁ, তারপরে এরকম কিছু ভার্ব আছে, সেগুলো আমরা জেনে নিব। সেগুলো বই থেকে আমরা যেমন অ্যাডভান্সে এগুলো আছে, এগুলো আমরা জেনে নিয়ে এভাবে করবো। তাহলে এখানে কি বসলো, আমাদের টু আসলো। এরপরে 11 নম্বর রুলসে আমরা যেখানে চলে যাব, 11 নম্বর রুলসে আমরা দেখলাম যে কখনো কখনো আমরা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্স হয়। কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হলে, কমপ্লেক্স সেন্টেন্স এর ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। এখানে কিছু রুলস আমি অ্যাভয়েড করলাম এই জন্য যে সেগুলো আমাদের আগে কমপ্লেক্স সেন্টেন্স, কম্বাইন্ড সেন্টেন্স বিষয়ে আমাদের খুব ধারণা থাকতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সটা শুধু একটু উদাহরণ দিই আমি, যেমন আমরা লিখতে পারি যে I know what he thinks. I know what he thinks. এখানে একটা ক্লোজ আর এখানে একটা ক্লোজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইরকম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এই যে পুরো ক্লোজটাকে আমরা সামনে নিয়ে আসবো। What he thinks, তারপর এখানে লিখবো is
আমরা জানি নো, নো থাকলে বাই হয় না, টু না, নোন টু মি, এই যে নোন টু মি। আমি জানি তিনি যা চিন্তা করেন বা তিনি যা চিন্তা করছেন, তিনি যা চিন্তা করছেন এটা আমার জানা, ইজ নোন টু মি, যে এইভাবে করবো আমরা। তারপরে আরেকটি রুলস আমাদের আছে, এই রুলসটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা যে 12 নম্বর রুলসটাতে আসতেছি, 12 নম্বর রুলস দিয়ে আমি এটা শেষ করব। 12 নম্বর রুলস হলো যে আমরা দেখবো যে এখানে কখন কখন পেসিভ করা থাকবে, কিন্তু সেখানে আমরা সাবজেক্টটা খুঁজে পাবো না বা অবজেক্টটা খুঁজে পাবো না, তখন আমরা এটাকে আইডিয়া করে এটা নিব। যেমন এটাকে আমরা তখন আইডিয়া করে নিব, একটু পজ করো তো, কোনটা এটা দিয়ে আমরা 12 নম্বরটা দেখব যে এইখানে আমাদের অনেক সময় এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস। অনেক সময় আমাদের এইটা দেওয়া থাকে যে পেসিভ দেওয়া থাকে, অ্যাক্টিভ করতে হয়, তখন আমরা একটা কনফিউশনে পড়ে যাই। যে এখন আমরা একটা দেখি যে পেসিভ থেকে অ্যাক্টিভে, পেসিভ থেকে অ্যাক্টিভ, কিন্তু সাবজেক্ট কি থাকবে না, সাবজেক্ট উল্লেখ থাকে না। পেসিভ থেকে তোমার অবজেক্ট উল্লেখ থাকে না, অবজেক্ট উল্লেখ থাকে না। প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিন্তু অবজেক্ট উল্লেখ থাকে না। এরকম ক্ষেত্রে আমরা কি করব? যেমন একটা উদাহরণ দিই, আমরা এ দিয়ে আমরা একটা উদাহরণ দিই যে দ্য থিফ ওয়াজ কট। চোরটিকে ধরা হয়েছিল। আচ্ছা, চোরটিকে ধরা হয়েছিল, চোর ধরার কাজ, এখানে কিন্তু দেখো কোনো অবজেক্ট নাই, বাই কার দ্বারা ধরা হয়েছিল সেটা কিন্তু নেই, কিন্তু এটা যে আমাদেরকে এটা আমাদের হবে প্যাসিভ, এটা প্যাসিভ আছে, এটাকে করতে হবে অ্যাক্টিভে। তখন আমরা অ্যাক্টিভে কিভাবে করব? কারণ আমাদের অ্যাক্টিভ করার সময় একটা এই এখানকার যে একটা অবজেক্ট আছে গোপনে, সেই অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে, কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই। আমরা কীভাবে বুঝবো? তাহলে আমাদের পুরো অর্থটাকে বুঝে যে আমরা এখানে কী হতে পারে, এরকম কিন্তু অনেকগুলো বিষয় থাকবে, একটু ঠান্ডা মেজাজে চিন্তা করা যায়, আমরা কিন্তু ওইখানকার অবজেক্টটাকে খুঁজে বের করতে পারি। তাহলে এখানে দেখো দ্য থিফ ওয়াজ কট, তাহলে চোরকে সাধারণত কে ধরে? পুলিশে ধরার কাজ, চোরকে ধরার কাজ কার? পুলিশের। তাহলে আমরা এখানে দিতে পারি দ্য পুলিশ বা পুলিশ, যেটাই বলো, দ্য পুলিশ, হ্যাঁ, কট or the thief, the police caught the thief। যেহেতু এটা past indefinite tense আর এটাকে প্যাসিভ করা হয়েছিল, যে ওয়াজ আসছিল, তাহলে আমরা ওয়াজ কট, ওয়াজের পর মূল ভার্বের পাস্ট পারসন দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ আর এটা আছে past indefinite tense এ, এই জন্য আমরা এটাকে past indefinite করে দিলাম, ওয়াজটা চলে গেল, যেহেতু এটা অ্যাক্টিভ, এটাকে থেকে এটা করলে এটা হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমরা একটা অবজেক্ট ধরে নিলাম, ধরে নিয়ে একটা সাবজেক্ট বানিয়ে নিলাম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের, বিশেষ করে অ্যাডভান্সের যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এইটা এবং ওই যে 10 নাম্বারটা, যেটা টু দিয়ে উদাহরণটা বললাম, এগুলো বই থেকে আমাদের কমপ্লিটলি শিখে নিতে হবে। তো আমি আর দুই একটা কথা বলতে চাচ্ছি, দুই একটা কথা না বললেই নয়। যেমন অনেক কিছু, যে আবার দেখো যে অনেক সময় তোমাকে অনেকে বলে যে স্যার এটার কি প্যাসিভ কি হবে, তখন কনফিউশনে ফেলে দেয়। যেমন বলা যায় যে আই এম এ স্টুডেন্ট, তোমাকে কেউ কোনো স্টুডেন্ট বা কেউ তোমাকে বলতে পারে যে এটা প্যাসিভ করে দেন, আই এম এ স্টুডেন্ট। আসলে কিন্তু এইটার বেলায় কি হবে? এইটার কিন্তু পুরো প্যাসিভ হবে না। কেন হবে না? তোমাদের বলে নেই যে ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই বিষয়গুলো যখন মূল ভাব হিসেবে কাজ করে, এইগুলো যখন মূল ভাব, মেইন ভাব হিসেবে কাজ করে, তখন কিন্তু ওই সেন্টেন্সটা আর কি হবে না? প্যাসিভ হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এই প্যাসিভে ভয়েস আমরা শেষ করলাম পার্ট 3। এখন এর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো অজানা থাকে, কোনো জানা থাকে, কমেন্টে জানাবে, এবং প্রত্যেকটা রুলস থেকে তোমরা অবশ্যই 3টি করে উদাহরণ কমেন্টে লিখে জানাবে। আর এরপরে তোমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। ভালো থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।